হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা তোমার ভাই দ্রাব্যতা রিলেটেড কিছু ম্যাথ করব। গত লেকচার হচ্ছে আমরা দ্রাব্যতার পুরা থিওরি পড়ে আসছি। সো আমি রিকমেন্ড করবো তোমাকে যে আজকের ভিডিওটা ম্যাথগুলো পারার জন্য অবশ্যই তোমার কিন্তু আগের লেকচারটার থিওরিগুলো তোমার জানা লাগবে। ওকে, সো যারা থিওরিগুলো জানো না তারা একটু কষ্ট করে আগের লেকচারটা দেখে আসিও। ওকে ভাই, চলো তাহলে আমরা স্টার্ট করি। তো আমাকে দেখো একটা ফার্স্ট এখানে একটা কি ম্যাথে বলতেছে, এখানে আমাকে বলতেছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1.25 আপেক্ষিক গুরুত্বের 50 ml দ্রবণে কোনো দ্রবের 12.5 গ্রাম দ্রব দ্রবীভূত আছে। এই তাপমাত্রায় দ্রবের দ্রাব্যতা নির্ণয় করো। তো ফার্স্ট অফ অল তোমাকে আমি একটু করে বুঝতে যাচ্ছি আপেক্ষিক গুরুত্ব 1.25 বলতে কি বোঝায়। যে আসলে বেসিক্যালি দেখো ভাই, আপেক্ষিক গুরুত্ব 1.25 বলতে বোঝায় যে এই দ্রবণটার ঘনমাত্রা বা এই দ্রবণটার ঘনত্ব পানির ঘনত্বের তুলনায় এত গুণ। তার মানে ধরো সাপোজ একটা আমাকে বললো যে কোনো দ্রবণের আপেক্ষিক গুরুত্ব এক্স, তাহলে আমরা এটা একটু লিখে দিই। কোনো দ্রবণের আপেক্ষিক আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব এক্স বলতে বোঝায় এক্স বলতে বোঝায় এক্স বলতে বোঝায় দ্রবণটির ঘনত্ব রো ইজ ইকুয়াল টু ওই এক্স ইন্টু পানির ঘনত্ব। ওকে, তার মানে আমি তোমাকে আরেকটা জিনিস একটু করে বলে দিই যে ধরো এখানে সাপোজ কি লেখা আছে, দ্রবণের আপেক্ষিক গুরুত্ব 1.25 লেখা আছে না, এটার মানে হচ্ছে যে ভাই এই দ্রবণের ঘনত্বটা এই পানির ঘনত্বের তুলনায় 1.25 গুণ। তাহলে তোমাকে যদি কেউ বলে কোন একটা দ্রবণের আপেক্ষিক গুরুত্ব 2, তো এই আপেক্ষিক গুরুত্ব 2 দ্বারা তুমি কি বুঝবা যে ওই দ্রবণটার ঘনত্ব পানির ঘনত্বের তুলনায় 2 গুণ। আলটিমেটলি তাহলে আপেক্ষিক গুরুত্ব যে সংখ্যাটা এটা আসলে বলতে বোঝায় যে পানির ঘনত্বের তুলনায় কত গুণ। ওকে, তাহলে দেখো তো এখানে আমরা সবাই জানি পানির ঘনত্ব কত হয়, পানির ঘনত্ব হয় 1000। আলটিমেটলি জন্য আমরা 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দিই এখানে। আচ্ছা, তাহলে চলো আমরা এটাতে আসি, দেখি আমাকে কি বলছে। তাহলে আমাকে ফার্স্টে বলছে যে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1.25 আপেক্ষিক গুরুত্বের 50 ml দ্রবণে কোনো দ্রবের 12.5 গ্রাম দ্রব দ্রবীভূত অবস্থায় আছে। তাহলে চলো আমরা একটা ফিগার আঁকি ফার্স্টে। তাহলে আমরা হচ্ছে এখানে একটা পাত্রকে আনি। সাপোজ এটা হচ্ছে আমাদের একটা পাত্র। তো এই পাত্রের মধ্যে আমরা কাকে রাখছি, একটা দ্রবণকে রাখছি, এবং কত তাপমাত্রায় রাখছি ভাই, 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখছি। তাহলে এখানে হচ্ছে আমার 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে এখন, এবং এখানে আমরা কি রাখছি, একটা দ্রবণকে রাখছি। তো এখানের মধ্যে আমার একটা দ্রবণ আছে। ওকে, আচ্ছা, তারপর দেখো এই দ্রবণটার তোমার হচ্ছে তাহলে ভাই বলতো আপেক্ষিক গুরুত্ব কত, 1.25। তাহলে আপেক্ষিক গুরুত্ব যদি 1.25 হয়, তাহলে এই দ্রবণের ঘনত্ব কত হবে, এই দ্রবণের ঘনত্ব রো কত হবে ভাই, তাহলে রো হবে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.25, এটাকে তাহলে তুমি পানির ঘনত্ব দিয়ে গুণ করে দাও 1000। তাহলে এটা এটা তাহলে ঘনত্ব হবে 1250। দেখো তো একটা জিনিস খেয়াল করে দেখো, এটার একক কি হবে দেখো। এই যে আমরা জানি পানির ঘনত্ব, এই যে রো ডাব্লিউ, এটাকে আমরা কত লিখি, 1000। একক কি লিখি ভাই, কেজি পার মিটার কিউব। তাহলে তুমি এই কেজি পার মিটার কিউবকে একটা ধ্রুবক দ্বারা গুণ করতেছো। আপেক্ষিক গুরুত্ব এটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা তো কোনো একক নাই। তাহলে একক ছাড়া একটা জিনিসকে কেজি পার মিটার কিউব একক একটা জিনিস দ্বারা গুণ করতেছো, তাহলে আলটিমেটলি এটার একক কি পাবা, কেজি পার মিটার কিউবই পাবা। তার মানে এখানে পানির ঘনত্বের একক হচ্ছে কেজি পার মিটার কিউব। 1.25 তো কোনো একক নাই, তাহলে আলটিমেটলি এটার একক কি হয়ে যাবে, কেজি পার মিটার কিউব। ওকে, তাহলে দেখো এই দ্রবণের ঘনত্ব তোমার কাছে কত চলে আসছে, রো ইকুয়ালস টু এই 1250 কেজি পার মিটার কিউব তোমার কাছে চলে আসছে। আচ্ছা, তোমাকে আর এখানে কি ইনফরমেশন দিছে, ইনফরমেশন দেওয়া আছে দ্রবের ভর কতটুকু বলো তো, 12.5 গ্রাম। তারপর তোমাকে ইনফরমেশন দিছে এখানে তাহলে দ্রবের ভর ইকুয়ালস টু 12.5 গ্রাম। আর কি ইনফরমেশন দিছে ভাই, আরেকটি ইনফরমেশন দিছে তোমাকে, দেখো যে বলছে 50 ml দ্রবণে, তাহলে দ্রবণের আয়তন কতটুকু, 50 ml। তাহলে তোমার এখানে ইনফরমেশন আরেকটা দেওয়া আছে, দেখো যে দ্রবণের আয়তন ভি দেওয়া আছে আমার কাছে এখানে 50 ml। ওকে, আশা করি জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো ভাই। আচ্ছা, তাহলে এবার দেখো একটা জিনিস, এবার এখানে একটা জিনিস দেখো কি হবে এখানে। তো আমরা এখানে একটা সূত্র সবাই জানি, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। ওকে, তাহলে আমরা সূত্রটা কি জানি বলো তো, রো ইকুয়ালস টু এম বাই ভি। তাহলে এই রোটা কিসের রো, দ্রবণের ঘনত্ব, এই ভিটা কিসের ভি, দ্রবণের আয়তন, তাহলে এই এমটাও কিসের পাবা, দ্রবণের ভর পাবা। ওকে, তার মানে তুমি যদি এই যে রো ইকুয়ালস টু এম বাই ভি এর জায়গায় যদি আমি এখানে লিখি, রো এর জায়গায় যদি আমরা দ্রবণের ঘনত্ব লিখি, এবং আমরা যদি ভি এর জায়গায় যদি দ্রবণের আয়তন লিখি, ভি এর জায়গায় যদি আমরা দ্রবণের আয়তন
তাহলে অবশ্যই অবশ্যই আমার এম এর জায়গায় কি লিখতে হবে? দ্রবণের ভর লিখতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি করতেছি এখানে? রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। তাহলে এই রো এর জায়গায় আমরা তাহলে দ্রবণের ঘনত্ব লিখলাম, ভি এর জায়গায় তাহলে আমরা দ্রবণের আয়তনকে লিখবো। তাহলে অবশ্যই অবশ্যই এম এর জায়গায় আমার কাকে লিখতে হবে? দ্রবণের ভর লিখতে হবে। কেন দ্রবণের ভর? কারণ তুমি সবগুলো দ্রবণের ঘনত্ব চিন্তা করতেছো, দ্রবণের আয়তন চিন্তা করতেছো। তাহলে তোমার এখান থেকে দেখো তো দ্রবণের ভর এগুলো তাহলে কত আসবে? দ্রবণের ভর আমার কিন্তু দ্রাব্যতা বের করতে বলছো, রাইট? এই তাপমাত্রায় দ্রবের দ্রাব্যতা নির্ণয় করো। তো দ্রবণের ভর আমার কত আসবে? কারণ আমরা জানি দ্রাব্যতা নির্ণয় করার জন্য আমার কি লাগবে? দ্রাবকের ভর লাগবে। তো অলরেডি তো আমি এখানে হচ্ছে ভাই দ্রবের ভর জানি, তাহলে আমার দ্রাবকের ভর লাগবে। তো আমি দ্রাবকের ভরটা বের করার জন্য দ্রবণের ভরটা বের করতেছি, কারণ দ্রবণের ভর থেকে আমি দ্রাবকের ভর বের করব। তাহলে দেখো তো দ্রবণের ভর তোমার এখানে কত আসবে ভাই? দ্রবণের ঘনত্ব ইন্টু দ্রবণের আয়তন, রাইট? আচ্ছা, তো এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই এত বড় করে কেন লিখতেছেন? ডাইরেক্ট মানগুলো বসে দিলে তো হচ্ছে। এখানে আসছে হচ্ছে যে কত? এখানে আসছে 1250 ঘনত্ব, আর এখানে আসছে 50। তো এখানে দেখো ভাই, এখানে এককে কিন্তু একটা ঝামেলা আছে। কি ঝামেলা আছে দেখো, এখানে তোমার দ্রবণের ঘনত্ব যেটা, এটার একক হচ্ছে ভাই কেজি পার মিটার কিউবে। আর কেজি, তাহলে এই ঘনত্বের একক হচ্ছে কেজি পার মিটার কিউব, আর আয়তনের একক হচ্ছে মিলিলিটার। তো এখানে ব্যাপারটা যেটা হবে, আয়তনের এককগুলো কিন্তু কাটতে হবে, কাটাকাটি যাইতে হবে। কারণ তোমার ভরের একক পাওয়ার জন্য তো হয় কেজিতে পাবা, নাহলে গ্রামও পাবা। তাহলে এই মিটার কিউব এবং মিলিলিটারকে কিন্তু কি করতে হবে? কাটাকাটি করতে হবে। সেখানেই কাটাকাটি যাচ্ছে যাচ্ছে না কিন্তু, তাহলে এটাকে আমার একটু ভাঙাইতে হবে। চলো আমি একটা কাজ করি, এই জিনিসটাকে আমি একটু নিচে নামাই আনি, এখানে। দেন চলো আমরা এখানে কাজ করার চেষ্টা করি কিছু। কি করবো চলো আমরা দেখি। এখানে আমরা এখানে 1250 কেজি পার মিটার কিউব পাইছি না ভাই? সেই 1250 কেজি পার মিটার কিউবকে দেখো তো আমি এভাবে লিখতে পারতাম কিনা। দেখো তো, আমি লিখতে পারতাম 1250 কেজি ডিভাইডেড বাই 1 মিটার কিউব। দেখো না, আমার কাছে কি ছিল? এখানে 1250 কেজি পার মিটার কিউব ছিল না? তো আমি ওই কেজি পার মিটার কিউবকে কিভাবে লিখলাম বলো তো? এই জাস্ট 1250 কেজি ডিভাইডেড বাই 1 মিটার কিউব। তাহলে কেজি পার মিটার কিউবকে আমি এভাবে কিন্তু লিখতে পারি চাইলে, হ্যাঁ? আচ্ছা, তাহলে এবার দেখো তো একটা জিনিস, আমরা একটা কাজ করি তাহলে, এই কেজিটাকে আমরা গ্রামে নিয়ে যাই। কেন? কারণ দ্রবের ভর আমাকে গ্রামে দেওয়া আছে, আর মিটার কিউবটাকে আমরা সেন্টিমিটার কিউবে নিয়ে যাই। তাহলে কি লাভ হবে দেখো। তাহলে আমরা কি করতেছি, এই 1250কে কোনো চেঞ্জ করবো না। তাহলে এই যে 1 কেজি আছে, এটাকে তুমি 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করে বা গুণ করে গ্রামে নিয়ে যাও, ওকে? আর 1 মিটার কিউব যেটা আছে, এটাকে তুমি চাইলে 10⁻, এখানে 1 আমরা জানি 1 মিটার মানে হচ্ছে তোমার ভাই 100 সেন্টিমিটার অথবা 10⁻² সেন্টিমিটার। তাহলে 1 মিটার কিউব মানে কত হবে? কিউব করে দিচ্ছ। তাহলে ওই যে 10⁻, এখানে কত হয়ে যাবে? 6 সেন্টিমিটার কিউব। আমরা সবাই জানি যে 1 মিটার কিউব মানে কত সেন্টিমিটার কিউব ভাই? 10⁻6 সেন্টিমিটার কিউব। কেন? কারণ 1 মিটার মানে হচ্ছে 10⁻² সেন্টিমিটার, আর তাহলে ওটাকে কিউব করে দিচ্ছ, তাহলে 10⁻6 হয়ে গেছে। ওকে, আশা করি জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো। তাহলে একটা জিনিস দেখো এখানে, তাহলে একটা জিনিস এখানে খেয়াল করে দেখো। আবার আমরা কি জানি? 1 সেন্টিমিটার কিউবকে আমরা কত লিখতে পারি? 1 মিলিলিটার। কারণ তোমাদেরকে যখন আমি পরিবেশ রসায়ন পড়াইছি, আমি একটা কনভার্সন শিখে আসছিলাম, সেটা হচ্ছে ছিল এরকম যে 1 মিলিলিটার ইকুয়ালস টু 1 সেন্টিমিটার কিউব। এটা মনে রাখবো অলওয়েজ, হ্যাঁ? তাহলে এই সেন্টিমিটার কিউবের জায়গায় তাহলে আমরা 1 মিলিলিটার লিখতে পারি। তাহলে এখানে আমার কাছে থাকে কি দেখো তো, রো এর ভ্যালু দেখো 1250 আছে ভাই, তারপরে 10⁻³ আর 10⁻6 এর মধ্যে কাটাকাটি গিয়ে শুধু নিচে থাকবে 10⁻³। উপরে একক গ্রাম আছে, গ্রাম। নিচে কি আছে? একক আছে। দেখো তো সেন্টিমিটার, 1 সেন্টিমিটার কিউবকে তুমি লিখতে পারো মিলিলিটার দিয়ে ট্রান্সফার করতে পারো। তাহলে দেখো তো এই 1250কে 10⁻³ দিয়ে ভাগ করে দিলে কত আসবে? 1.25। আর এটার একক কি? গ্রাম পার মিলিলিটার। তাহলে আমরা যেটা করলাম, এই যে আমার ভাই কেজিটাকে আমি গ্রামে নিয়ে গেলাম এবং মিটার কিউবটাকে আমি মিলিলিটারে নিয়ে গেলাম। ভাই নিয়ে ফায়দা কি হয়েছে এখনই বুঝতে পারবা। তাহলে চলো এই জিনিসটাকে আমরা উপরে একটু করে লিখি, এখানে আবার উপরে নিয়ে আসি, হ্যাঁ। তাহলে এবার দেখো, এবার আমরা দ্রবণের ভর বের করব। দ্রবণের ভর দেখো আমার তাহলে কত আসবে? তাহলে দ্রবণের ঘনত্ব আমি কত পাইলাম দেখো তো, এই যে দ্রবণের ঘনত্ব আমি পাইলাম 1.25 গ্রাম পার মিলিলিটার। তাহলে দ্রবণের ঘনত্ব আমি পাইলাম 1.25 গ্রাম পার মিলিলিটার। আর দ্রবণের আয়তন দেওয়া আছে কত? 50 মিলিলিটার। তাহলে দেখো না, একটা জিনিস হচ্ছে গ্রাম পার মিলিলিটার, আর একটা জিনিস হচ্ছে মিলিলিটার দিয়ে গুণ করতেছো। তাহলে একটাতে মিলিলিটার নিচে, একটা মিলিলিটার উপরে, মানে এটা তো হচ্ছে মিলিলিটার, এটা হচ্ছে গ্রাম পার মিলিলিটার। তাহলে মিলিলিটার কাটা যাবে না ভাই? তাহলে কাটাকাটি গিয়ে করা থাকবে দেখো। আমি যদি ক্যালকুলেট করি, এক সেকেন্ড জাস্ট, আমরা যদি ক্যালকুলেট করি 1.25 ইন্টু 50, তাহলে তোমার আসবে এখানে 62.5 গ্রাম। তাহলে এখানে আসবে কত আনসার বলো তো ভাই?
62.5 গ্রাম তোমার হচ্ছে ভাই আনসার আসবে। আনসারগুলো একটু তোমরা তো একটু চেক করে দেখবা ভাই, কারণ আমি তো অনেক তাড়াহুড়া করে করতেছি, তো আমার প্রসিডিউর ঠিক আছে, আনসার একটু ঝামেলা হইতে পারে ভাই, এই জন্য একটু তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আচ্ছা, তাহলে এখানে তোমার দ্রবণের ভর কত চলে আসছে বলো তো ভাই? 62.5 গ্রাম তোমার এখানে চলে আসছে। তাহলে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, দ্রবের ভর হচ্ছে 12.5 গ্রাম, দ্রবণের ভর হচ্ছে তোমার ভাই 62.5 গ্রাম। তাহলে দ্রাবকের ভর কত হবে? আমরা সবাই জানি দ্রবণের ভর ইকুয়ালস টু দ্রবের ভর প্লাস হচ্ছে তোমার দ্রাবকের ভর। চলো আমরা নেক্সট পৃষ্ঠায় লিখে আসো জিনিসটাকে। তাহলে আমরা সবাই জানি যে আমাদের হচ্ছে ভাই দ্রবণের ভর ইকুয়ালস টু দ্রবের ভর প্লাস দ্রাবকের ভর, রাইট? এটা আমরা সবাই জানি। আচ্ছা, তাহলে দেখো তো এখানে তো তোমার এই আমাকে কি বের করতে হবে? দ্রাবকের ভর বের করতে হবে। তাহলে আমি দ্রাবকের ভরটাকে একপাশে রাখি, তাহলে আমরা লিখবো এখানে দ্রাবকের ভর ইকুয়ালস টু, তাহলে দেখো তো দ্রবের ভরটা ওই পাশে নিয়ে আসতে হবে না, তাহলে মাইনাস হয়ে যাবে সেটা। তাহলে আমরা লিখবো এখানে দ্রবণের ভর মাইনাস দ্রবের ভর। তাহলে তুমি এখানে দেখো তোমার দ্রাবকের ভর কত আসবে? দ্রাবকের ভর ইকুয়ালস টু তোমার এখানে আসবে, দ্রবণের ভর আমরা মাত্র বের করলাম কত? 62.5 গ্রাম। তাহলে এখানে আমরা লিখে দিব তোমার হচ্ছে ভাই 62.5 গ্রাম। আর দ্রবের ভর এখানে আমার কোয়েশনে দেওয়া ছিল কত? 12.5 গ্রাম, রাইট? তাহলে এখানে আমরা লিখে দিব 12.5 গ্রাম। তাহলে আমার এখানে দ্রাবকের ভর আসছে কত? 50 গ্রাম আসছে। দেখো 62.5 থেকে তুমি 12.5 কে বাদ দাও, তাহলে 50 গ্রাম আসবে। তাহলে এখানে তোমার দ্রাবকের ভর কতটুকু আসছে ভাই? 50 গ্রাম। এখন দেখো তো তোমাকে কি বের করতে বলছে? তোমাকে বের করতে বলছে কিন্তু দ্রাব্যতা, রাইট? তোমাকে বের করতে বলছে দ্রাব্যতা। তো দ্রাব্যতা তুমি কিভাবে হিসাব করো? 100 গ্রাম দ্রাবকে কতটুকু দ্রব আছে সেটা থেকে হিসাব করো। তাহলে তুমি এখন মাত্র পাইলা দ্রাবকের ভর হচ্ছে 50 গ্রাম, এবং তুমি এখানে দেখলা 50 গ্রাম দ্রাবকে তাহলে দ্রব আছে কতটুকু? 12.5 গ্রাম। তাহলে তোমার 100 গ্রাম দ্রাবকে যতটুকু থাকবে দ্রব সেটাই হচ্ছে তোমার দ্রাব্যতা, রাইট? এটা তো আমরা গতকালকে লেকচারে পড়ে আসছি। তাহলে চলো আমরা এখানে লিখি, সেটা হচ্ছে আমরা লিখবো যে 50 গ্রাম দ্রাবকে দ্রব আছে, দ্রব কোয়েশনে দেওয়া আছে 12.5 গ্রাম। এই যে দেখো 12.5 গ্রাম এটা। তারপর তোমার তাহলে আমরা তো দ্রাব্য হিসাব করে 100 গ্রাম দিয়ে, তাহলে তুমি এখানে 1 গ্রাম দ্রাবকে দ্রব আছে 12.5 ডিভাইডেড বাই 50 গ্রাম। আর তাহলে সুতরাং তোমার আমরা দ্রাব্য হিসাব করে 100 গ্রাম দ্রাবক দিয়ে, তাহলে 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে কত হবে? তাহলে তোমার ভাই 12.5 ইন্টু 100 ডিভাইডেড বাই তোমার হচ্ছে ভাই এখানে 10, সরি ডিভাইডেড বাই 50, মানে আমরা কি করছি জাস্ট বলো তো, এই 100টাকে এদিকে মাল্টিপ্লাই করে দিছি বা গুণ করে দিছি, 12.5 ডিভাইডেড বাই 50 তো আগে থেকে ছিল। তাহলে এখানে দেখো কত হবে, কাটাকাটি গিয়ে এখানে 2 থাকবে, আর তোমার এটা আনসার আসা উচিত 25 গ্রাম। তাহলে তোমার 100 গ্রাম দ্রাবকে দেখো তো দ্রব কতটুকু আছে, আমরা তাহলে বের করে ফেললাম যে 100 গ্রাম দ্রাবকে তাহলে আমাদের দ্রব আছে হচ্ছে ভাই 25 গ্রাম। তাহলে আমরা জানি যে 100 গ্রাম দ্রাবকে যতটুকু দ্রব থাকে, আমরা সবাই জানি যে 100 গ্রাম দ্রাবকে যতটুকু দ্রব থাকে সেই দ্রবের যে ভর সংখ্যা ওটাকে তুমি কি বলো? দ্রাব্যতা বলো। এটা তো আমরা গতকালকে পড়ে আসছিলাম। তাহলে সুতরাং দ্রাব্যতা আমাদের এখানে কত হবে ভাই? দ্রাব্যতা আমাদের এখানে হবে তোমার হচ্ছে ভাই 25। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই সবাই। চলো আমরা নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কটা দেখি আমাদের এখানে কি বলছে। সো চলো দেখি আমরা নেক্সট অঙ্কটা ভাই, খুবই ইন্টারেস্টিং এবং খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ। সো এটা যদি পারো তোমার হচ্ছে দ্রাব্যতা, এটাকেই বলা হয় দ্রাব্যতা সবচেয়ে কঠিন ম্যাথ। কিন্তু আমি বলি এটা সবচেয়ে দ্রাব্যতা সবচেয়ে ইজি একটা ম্যাথ, কারণ তুমি অনেকে হয়তো বুঝে না বলে এটা কঠিন লাগে। চলো আমরা ম্যাথটা আসো আস্তে আস্তে বুঝি। দেখো এখানে তোমার ফার্স্টে বলছে কি ভাই? ফার্স্টে বলছে যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড ও 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো দ্রবের দ্রাব্যতা যথাক্রমে 60 এবং 80। তাহলে তোমার কোয়েশ্চনে ফার্স্টে কি বলছে দেখো, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা কত বলতো? দ্রাব্যতা হচ্ছে তোমার 60। তাহলে জিনিসটা বুঝো, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রবের দ্রাব্যতা হচ্ছে তোমার 60। আচ্ছা, দ্রাব্যতা 60 বলতে তুমি কি বুঝো? গতকালকে আমি আলোচনা করে আসছিলাম, দ্রাব্যতা 60 বলতে বোঝায় তোমার হচ্ছে দ্রাবকের ভর হবে তোমার কত বলতো? 100 গ্রাম, আর তোমার দ্রবের ভর হবে 60 গ্রাম, তাই না? দ্রাব্যতা 60 বলতে কি বোঝায়? 100 গ্রাম দ্রাবকে 60 গ্রাম দ্রব আছে, রাইট? এটা তো আমরা জানি। তাহলে দ্রাব্যতা 60 বলতে বোঝায় আমার এখানে ভাই দ্রাবকের ভর হবে 100, তো দ্রাবকের ভর হবে 100 গ্রাম, আর তোমার হচ্ছে ভাই দ্রাব্যতা 60 বলতে বোঝাবে তাহলে দ্রবের ভর হবে কতটুকু ভাই? দ্রবের ভর হবে তোমার কাছে হচ্ছে ভাই 60 গ্রাম। তাহলে আমাকে একটু করে বলো, দ্রাবকের ভর হচ্ছে তোমার 100 গ্রাম, দ্রবের ভর হচ্ছে তোমার 60 গ্রাম, তাহলে ভাই এই ক্ষেত্রে
দ্রবণের ভর কত হবে? এই ক্ষেত্রে দ্রবণের ভর কত হবে? 160 গ্রাম। কারণ আমরা দ্রবণের ভর মানে কি জানি? দ্রবকের ভর প্লাস দ্রবের ভর, রাইট? এবার দেখো 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তোমার কোশ্চনে কি বলছে দেখো তো, 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো দ্রবের দ্রাব্যতা যত 80, তাহলে 50 হচ্ছে যে 80 দ্রাব্যতা। ওকে, তাহলে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তোমার দ্রাব্যতা দেওয়া আছে হচ্ছে ভাই 80। তাহলে লজিক বুঝো তো, দ্রাব্যতা 80 বলতে কি বুঝো? 80 বলতে অবভিয়াসলি বুঝো 100 গ্রাম দ্রাবকে দ্রব্য আছে 80 গ্রাম, তার মানে দ্রাব্যতা 80 বলতে বোঝায় দ্রাবকের ভর কত হবে? দ্রাবকের ভর হবে তোমার 100 গ্রাম, আর দ্রবের ভর কত হবে? দ্রবের ভর হবে তোমার হচ্ছে ভাই 80 গ্রাম। ওকে, তাহলে দ্রাব্যতা 80 বলতে বোঝায় দ্রাবকের ভর হচ্ছে 100 গ্রাম, কারণ দ্রাব্যতা হিসাব করা মানেই দ্রাবকের ভর 100 গ্রাম, আর দ্রবের ভর হচ্ছে তোমার 80 গ্রাম, রাইট? কারণ দ্রবের ভর সংখ্যাটাকে তো আমরা দ্রাব্যতা বলি। তাহলে এই ক্ষেত্রে আমার দ্রবণের ভর কত হচ্ছে? তুমি যদি ক্যালকুলেট করে দেখো তাহলে এই ক্ষেত্রে তোমার দ্রবণের ভর হবে 180 গ্রাম। তাহলে এই ক্ষেত্রে তোমার দ্রবণের ভর ইকুয়াল টু হবে 180 গ্রাম। ওকে, তাহলে ফার্স্ট লাইন থেকে আমরা এই ডাটাগুলো লিখলাম। তাহলে ফার্স্ট লাইন আমার দেওয়া ছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেড ও 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো দ্রবের দ্রাব্যতা যথাক্রমে 60 এবং 80। তো 60 এবং 80 থেকে আমি হচ্ছে এই ইনফরমেশনগুলোকে লিখছি। এখন কোয়েশ্চনে দেখো তোমার কি বলছে। কোয়েশ্চনে বলছে যে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শীতল করলে কি পরিমাণ দ্রবণ হতে বেরিয়ে আসবে। তাহলে আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি। ধরো তোমার কাছে এখানে একটা পাত্র আছে, সাপোজ ধরো তোমার কাছে এখানে একটা কি আছে ভাই, একটা পাত্র আছে। ওকে, সো এটা তোমার কাছে একটা পাত্র। আচ্ছা, তো তোমার এখানে দেখো তো পাত্রের মধ্যে কি আছে? 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বলছে কি দেখো, 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণ আছে। সেটাকে তুমি কোথায় নিয়ে যাবা? 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শীতল করবা। তাহলে কি পরিমাণ দ্রবণ হতে বেরিয়ে আসবে সেটা তোমার বের করতে বলছে। তাহলে তোমার কাছে দেখো ফার্স্ট অফ অল আছে কি? 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণ। তাহলে তোমার কাছে এখানে যে প্রথমে যে দ্রবণটা আছে, খেয়াল করে দেখো, প্রথমে তোমার কাছে যে দ্রবণটা আছে এখানে, এই দ্রবণটার কন্ডিশন কি দেখো তো, 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 50 গ্রামের একটা তোমার কাছে কি আছে ভাই, একটা সম্পৃক্ত দ্রবণ আছে। ওকে, তো তুমি এখানে কি করে ফেলবা পরবর্তীতে, এই টেম্পারেচারটাকে 50 ডিগ্রি থেকে কততে কনভার্ট করে ফেলবা ভাই? 30 ডিগ্রি সেন্টিগ্রেডে কনভার্ট করে ফেলবা। দেখো না, তোমাকে বলছে কি 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শীতল করলে, তাহলে তুমি 50 থেকে কোথায় নিয়ে যাবা? 30-এ নিয়ে যাবা। এখন তুমি এই উপরের একটু এটার দিকে একটু করে তাকাও, উপর আমরা তখন যা ক্যালকুলেট করলাম এটার দিকে একটু করে তাকাও। দেখো তো ভাই, 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই উপরে ক্যালকুলেশন অনুযায়ী দ্রবণের ভর থাকে, সম্পৃক্ত দ্রবণের ভর থাকে 180 গ্রাম। তো তুমি সেম জিনিসটাকেই তুমি যখন 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এখানে দেখো, ফিগারটা যদি দেখো, তাহলে এখানে দ্রবণের ভর 160 গ্রাম। এটা মানে বোঝাচ্ছে আমি যদি কোনো কারণে ভাই যদি 50 থেকে যদি 30-এ যাই, আমি যদি ভাই কোনো কারণে যদি ভাই 50 থেকে যদি 30-এ যাই, তাহলে আমার দ্রবণের ভর 180 থেকে 160 হয়। জিনিসটা বুঝো। এই ফ্লো চার্ট থেকে আমরা কি বুঝতেছি, এই যে একটা ফ্লো চার্ট লিখলাম আমরা এখানে, এই ফ্লো চার্ট থেকে আমরা কি বুঝতেছি দেখো, যদি আমি 50 থেকে তোমার 30-এ যাই, তার মানে আমার তখন সম্পৃক্ত দ্রবণের ভর 180 থেকে 160 হয়ে যায়। এটার মানে কি, তোমার একটা জিনিস খেয়াল করে দেখো, দ্রাবকের ভর তো চেঞ্জ হয় না। এখানে তাহলে দ্রাবকের ভর দেখো, এখানেও 100 গ্রাম আছে, এখানেও 100 গ্রাম আছে। দেখো না, এই উপরের ফ্লো চার্টে এবং নিচের ফ্লো চার্টে দেখো না, দ্রাবকের ভরও 100 গ্রাম, এখানেও দ্রাবকের ভর 100 গ্রাম। তার মানে তুমি যখন 50 থেকে যখন 30-এ যাও, দ্রবণের ভর 180 থেকে 160 হয়। এটার মানে হচ্ছে দেখো, দ্রবের ভর 80 থেকে 60 হয়ে যায়। তার মানে ওই 20 গ্রাম দ্রবণ থেকে বেরিয়ে আসছে, মানে নিচে অদক্ষেপ হিসেবে জমা হয়। চলো আমরা তাহলে জিনিসটা ভালো করে বুঝি আরেকবার। সেটা হচ্ছে ভাই, আমি যখন 50 থেকে যখন 30-এ যাই, এটার মানে হচ্ছে আমার দ্রবণের ভর 180 থেকে 160-এ কনভার্ট হয়। এটার মানে হচ্ছে আমার কি, দ্রবণের ভর 180 থেকে 160-এ কনভার্ট হয়। কিন্তু তুমি ভালো করে খেয়াল করে দেখো, এই দুটাতেই কিন্তু দ্রাবকের ভরটা 100 এখানেও 100 এখানে, তাহলে দ্রাবকের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু দ্রব কিন্তু 80 থেকে কত হয়ে যাচ্ছে, তুমি যখন 50 থেকে 30-এ যাও, দ্রব কিন্তু 80 থেকে 60 হয়ে যাচ্ছে, রাইট? 50 থেকে 30-এ গেলে দ্রবের ভর 80 থেকে 60 হচ্ছে। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে তোমার 20 গ্রাম দ্রব অদক্ষেপ হিসেবে দ্রবণ থেকে বেরোয় আসতেছে। দেখো না, এই 50-এ তোমার দ্রবের ভর 80, 30-এ তোমার দ্রবের ভর 60। এটার মানে হচ্ছে যে তুমি যখন 50 থেকে যখন 30-এ যাবা, তখন 20 গ্রাম দ্রব অদক্ষেপ হিসেবে নিচে জমা হবে। তার মানে 20 গ্রাম দ্রব তোমার কমে যাচ্ছে। তাহলে এই জিনিসটা আমি এখানে লিখবো। তাহলে আমি এখানে তাহলে প্রথমে কি লিখবো? আমি লিখবো হচ্ছে ভাই, 50 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যখন আমি 180 গ্রাম দ্রবণকে যখন আমি তোমার 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে যাই, তখন আমার 20 গ্রাম দ্রবণ হতে বেরিয়ে আসে। তাহলে এখানে আমি কি লিখবো দেখো, জিনিসটা লেখাটা আমরা লিখবো এরকম, 180 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে
180 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে কোথায় কোথায় নিচ্ছি? 50 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে নিচ্ছি। সেন্টিগ্রেডে নিলে দ্রব বের হয় কতটুকু বের হয়? 20 গ্রাম। চলো এই লাইনটা আমি তোমাকে আরেকবার বুঝাই দিই। দেখো এখানে তোমার 180 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে তুমি যখন 50 থেকে যখন 30-এ নাও, তখন তোমার দেখো দ্রব 80 থেকে 60 হচ্ছে না, এটার মানে কি দ্রব বের হচ্ছে কতটুকু? 20 গ্রাম দ্রব তোমার এখানে বের হয়ে আসতেছে। ওকে, তাহলে একটা জিনিস দেখো, তাহলে তুমি যদি সেম কাজটা এখানে করতে চাও যে 1 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে তাহলে যদি আমি 50 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যদি আমি 30 ডিগ্রি সেন্টিগ্রেডে নিই, তাহলে দ্রব বের হবে কতটুকু? তখন তুমি বলবা 20/180 গ্রাম। ওকে, তাহলে এবার দেখো তোমাকে যদি বলতো এবারে আমার এখানে দ্রবণটার ভর দেওয়া ছিল কতটুকু? 50 গ্রাম। দেখো না, এটা তো আমি স্ট্যান্ডার্ড করছি যে 180 কে আমি হচ্ছে যে ফার্স্টে 50 থেকে 30-এ নিয়ে গেছি, তখন দ্রব বেড়েছে 20 গ্রাম। তাহলে 1 গ্রামকে নিলে হচ্ছে এত হবে। তো আমার তো এখানে দেওয়া ছিল 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, রাইট? তাহলে আমাকে বলছে এই 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে যদি আমি 50 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে নিই, তাহলে আমার দ্রব বের হবে কতটুকু? দেখো দ্রব বের হবে কত, তাহলে 20 × 50 হবে ভাই। তারপর নিচে আসবে তোমার এখানে 180, নিচে আসবে তোমার এখানে 180। ওকে, তাহলে যদি আমি ক্যালকুলেট করি দেখি কত আসবে এখানে আমার এখানে 20 × 50 / 180, তাহলে এখানে আসছে তোমার 5.556 গ্রাম। 5.556 গ্রাম। অর্থাৎ তুমি যদি তাহলে 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে যদি 50 থেকে তুমি যদি 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে যাও, তাহলে তোমার হচ্ছে এতটুকু দ্রব বের হয়ে আসবে। ওকে, দ্রবণ থেকে। আচ্ছা, এবার আমি আরেকটা জিনিস দেখাতে চাই, রিভার্স হচ্ছে ভাই, এবার আমি তো এখানে 50 থেকে 30 হিসাব করছি, রাইট? আমি 50 থেকে কোথায় নিছি? 30-এ নিছি। তাহলে হচ্ছে আমার 20 গ্রাম দ্রব বের হয়ে গেছে, মানে আমার অদক্ষেপ হিসাবে জমা হয়েছে। এবার তোমার যদি কেউ বলতো, যদিও এখানে বলে নাই, যদি তোমার কেউ বলতো তুমি যদি 30 থেকে 50-এ নিতা, তাহলে কি হতো? সাপোজ সেম কোয়েশ্চন তোমাকে করা হয়েছে কি 30 থেকে তুমি কোথায় নিছো বলো তো? 50-এ নিছো। যেমন দেখো না, এই ক্ষেত্রে কি বলছে? 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে তুমি 30 ডিগ্রিতে নিয়ে গেছো। তাহলে এবার আমি তোমার কোয়েশ্চন করতেছি, এই যে তোমার 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে তুমি যদি 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে যেতা, তাহলে কি হতো? তাহলে আমার কোয়েশ্চনটা বুঝো। দেখো, যদিও এটা তোমার পরীক্ষায় আসে নাই, তারপরে যদি আমি তোমাকে আসে তাহলে কি হবে, কিভাবে আনসার করবো আমি তোমাকে বলে দিই। দেখো এখানে, তাহলে এখানে তোমাকে বলছে কি 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার, সরি না 50 ডিগ্রি না, ফার্স্ট আমরা তো 30 ডিগ্রি সেন্টিগ্রেড দিই এখানে। 50 ডিগ্রি তো আমরা গত ম্যাথেই করে আসছি। তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 50 গ্রাম, অঙ্কটা ভালো করে বুঝো ভাই, আগের অঙ্কটা আশা করি বুঝতে পারছো, আগের অঙ্কটা পারলে এটাও পারবা। সম্পৃক্ত দ্রবণকে তুমি এবার কোথায় নিয়ে যাচ্ছ ভাই? 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে যাচ্ছ। ওকে, তাহলে কি হবে এটা তোমার জিজ্ঞেস করছে এখানে। হ্যাঁ, তাহলে দেখো আগে কি ছিল ভাই? আগে তুমি হচ্ছে ভাই 50 ডিগ্রি থেকে 30-এ নিছিলা, এবার তোমার বলতেছে 30 থেকে তুমি কোথায় আনো? 50-এ আনো। তাহলে কি হবে এটাই তোমার জিজ্ঞেস করছে এখানে। তার মানে একটা জিনিস দেখো তো এখানে, তাহলে আমি যদি এবার পাত্রটা আনি, এখানে যদি আমি পাত্রটা আঁকি, তাহলে এবার তোমার এখানে কি দেওয়া আছে দেখো তো। ফার্স্ট অফ অল তোমার কিন্তু দ্রবণ এখানে দেওয়া আছে, দ্রবণটা দেওয়া আছে তোমার এখানে। তাহলে তোমার এখানে দ্রবণ দেওয়া আছে এখানে। তো এই দ্রবণের ফার্স্ট অফ অল দেখো তো তোমার এখানে দ্রবণের তাপমাত্রা দেওয়া আছে কতটুকু ভাই? 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং ভর দেওয়া আছে 50 গ্রাম। ওকে, আচ্ছা, এবার লজিকটা বুঝো। এখান থেকে আসি, দেখে ফ্লো চার্ট থেকে আসি। এবার আমি কিন্তু কোথায় কোথায় যাচ্ছি ভাই? 30 থেকে আমি 50-এ যাচ্ছি। দেখো তো ভাই, 30 থেকে যদি তুমি 50-এ যাও, তখন দ্রবণের ভর কত হয়ে যায়? 160 থেকে 180 হয়ে যায়। অর্থাৎ তোমার কিন্তু এখানে তোমার 20 গ্রাম কিন্তু দ্রব নতুন করে অ্যাড করা যায়। বুঝতে পারতেছো এখানে? দেখো না, খেয়াল করে দেখো, তুমি যখন 30 থেকে যখন 50-এ যাও, তখন তোমার দ্রবণের ভর 160 থেকে 180 হয়। তার মানে এটা কি, দ্রাবকের ভর তো এখানেও 100 এখানেও 100, তাহলে 20 গ্রাম দ্রব আরো নতুন করে অ্যাড করা যাবে। আমরা কিন্তু গতকালকে দেখছিলাম এটা, যে তাপমাত্রা বাড়ালে আসলে বেশি পরিমাণে দ্রব অ্যাড করা যায়। কেন অ্যাড করা যায় সেটা আমরা গতকালকে বলে আসছি। একটু কষ্ট করে দেখে নিও জিনিসটা তাহলে এখানে। তাহলে আমরা এখানে বুঝতেছি, যদি আমি 30 থেকে যদি 50-এ নিয়ে যাই ভাই, তাহলে হচ্ছে আমার দ্রবণের ভরটা 160 থেকে 180 হয়। এটার মানে হচ্ছে যে আমার দ্রাবকের ভর তো চেঞ্জ হয় নাই, তাহলে 60 থেকে 80 গ্রাম দ্রব হচ্ছে, এটার মানে হচ্ছে 20 গ্রাম দ্রবকে এক্সট্রা অ্যাড করা যাবে। ঠিক আছে, দেখো 50 থেকে 30-এ নিলে দ্রব বের হয়ে গেছে, আর যদি 30 থেকে 50-এ নাও তাহলে দ্রবটা যুক্ত হবে। ওকে, তাহলে এখানে খুব ভালো করে বুঝে আসো জিনিসটা। তাহলে এখানে আমরা দেখো না,
এখানে একটা জিনিস দেখো, রেফারেন্স কি, এখানে একটা জিনিস বুঝতে হবে, রেফারেন্স, এখানে একটা জিনিস বুঝতে হবে, একটা ওয়ার্ড আমি তোমাকে বুঝাই বলি, রেফারেন্স। তোমার একটু বুঝতে হবে রেফারেন্স কি। এখানে একটা জিনিস দেখো, এই অঙ্কটাতে কি রেফারেন্স ছিল, তোমার পাত্রের মধ্যে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণ ছিল, তার মানে রেফারেন্স ছিল 50 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রথমে ছিল 50-এ, পরে তুমি 30-এ নিছো, তাই প্রথমে 50-এর দ্রবণের ভর দিয়ে তুমি হিসাব করছো, ঠিক আছে, মানে এই যে ক্যালকুলেশনগুলো সেটা তুমি 50-এর দ্রবণের ভর দিয়ে হিসাব করছো। এবার তুমি কি করবা, এবার তুমি হচ্ছে ভাই 30 থেকে 50-এ নিচ্ছ, এবার তুমি 30 থেকে কোথায় নিচ্ছ বলো তো ভাই, 50-এ নিচ্ছ, রাইট, 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিচ্ছ। তাহলে কিন্তু রেফারেন্স এখানে কে আছে, ফার্স্টে 30 আছে, তাহলে তুমি 30 দিয়ে হিসাব করবা। তাহলে তুমি কিভাবে হিসাব করবা দেখো, এই অঙ্কটাতে কিভাবে লিখবা দেখো তো ভাই, 30 ডিগ্রি সেন্টিগ্রেডে দ্রবণের ভর কত ছিল, 160 গ্রাম। তাহলে তুমি এখানে লিখবা এরকম যে 160 গ্রাম দ্রবণকে, 160 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে নিলে দ্রব যুক্ত হয় 20 গ্রাম। ওকে, দেখো না, যখন এখানে আগে 50 ছিল, দেখো না এখানে যখন আগে 50 ছিল, তখন তুমি রেফারেন্স হিসেবে কোন দ্রবণটাকে নিছো, 50-এর দ্রবণের ভরটাকে নিছো, রাইট, কারণ তুমি 50 থেকে 30-এ নিচ্ছ, তার মানে 50 ডিগ্রিতে তো দ্রবণের ভর এত ছিল। আর এখানে তুমি 30 থেকে 50-এ নিচ্ছ, তো 30 ডিগ্রিতে তোমার দ্রবণের ভর এত ছিল, তাহলে দ্রবণের ভর এখানে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, যেখানে কোন দ্রবণটা বসাবা, কোন দ্রবণের ভরটাকে বসাবা, তো যেটা রেফারেন্স সেটার ভরটাকে বসাবা। ওকে, আশা করি জিনিসটা সবার এখানে ক্লিয়ার হয়েছে। আর এখানে দ্রব যুক্ত হয় কেন বলতেছি, কারণ এখানে 160 থেকে 180 হয়েছে, তার মানে 20 গ্রাম দ্রব অ্যাড হয়েছে এখানে, তাই না, 20 গ্রাম দ্রব অ্যাড হয়েছে। আর তাহলে এখানে যেটা খেয়াল রাখবা সেটা হচ্ছে যে ভাই, তুমি যখন 50 থেকে 30-এ নাও, দেখো না 50-এর রেফারেন্স ভর কত, 180, তাই 50 থেকে 30-এ নেওয়ার সময় যখন তুমি এখানে 50 থেকে যখন 30-এ নিছো, তখন 50-এর ভরটাকে তুমি বসাইছো এখানে। আর তুমি যখন এখানে 30 থেকে 50-এ নিবা, 30 থেকে যখন 50-এ নিবা, তখন তুমি 30-এর ভরটাকে বসাবা, কারণ কেন, কারণ তুমি 30 ডিগ্রি থেকে যাচ্ছ, তো 30 ডিগ্রিতে রেফারেন্স ভর কত ছিল, 160 সম্পৃক্ত দ্রবণের। তাহলে এরপর এখানে লিখবা, সুতরাং 1 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যদি আমি 50 ডিগ্রি সেন্টিগ্রেড নিই, তাহলে সেই ক্ষেত্রে আমার দ্রব যুক্ত হয় কত হবে ভাই, 20/160, 20/160 গ্রাম। তাহলে দেখো এখানে, তাহলে তুমি এরপরে কি লিখবা, সুতরাং তোমার এখানে আছে কতটুকু, সম্পৃক্ত দ্রবণ 50 গ্রাম, সুতরাং 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে আমি যদি 30 ডিগ্রি থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে নিই, তাহলে দ্রব যুক্ত হবে, ক্যালকুলেট করি তাহলে 20 × 50 ডিভাইডেড বাই 160, ডিভাইডেড বাই 160 এত গ্রাম। তাহলে কত আসে দেখো, আমরা যদি ক্যালকুলেট করি এখানে, দাঁড়াও 1 সেকেন্ড, 20 × 50 ডিভাইডেড বাই 160। আমি বারবার উপদেশ দিচ্ছি ভাই যে তুমি নিজে একটু ক্যালকুলেট করিও, কারণ আমার হয়তো ক্যালকুলেশনে কিছুটা ভুল আসতে পারে, কারণ আমরা তো একটু চেক করতেছি না, একটু তোমরা চেক করে নিও, হ্যাঁ। আর যদি ভুল আসে একটু ভাই আমারে মানে কি বলবো, একটু সরি আন্তরিকভাবে, আমি যদি ভুল আসে আর কি এখানে। তাহলে ভাই দেখো, যদি তুমি 30 থেকে যদি 50-এ নাও, তাহলে তোমার হচ্ছে এতটুকু দ্রব তুমি অ্যাড করতে পারবা 50 গ্রাম দ্রবণে। আর তুমি যদি ভাই এই 50 থেকে যদি 30-এ নাও, তাহলে তোমার হচ্ছে ভাই এতটুকু দ্রব বের হয়ে আসবে। এই জিনিসগুলো তো আমরা আশা করি বুঝতে পারছি, রাইট। তাহলে আমি একটু সামারি করি এখানে, দেখো সামারিটা হচ্ছে, তুমি 50 থেকে যখন 30-এ যাও, 180 থেকে তখন 160 হয়, তার মানে 20 গ্রাম দ্রব বেরো যাচ্ছে। 30 থেকে যখন 50-এ যাও, 160 থেকে 180 হচ্ছে, এটার মানে হচ্ছে 20 গ্রাম দ্রব এখানে অ্যাড হচ্ছে। তো আশা করি ভাই এই অঙ্কটাতে কোনো প্রবলেম নাই। চলো আমরা নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কটা দেখো, তাহলে আমাদের এখানে কি বলা হয়েছে, আমার এখানে বলতেছে যে ভাই তোমার 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটা লবণের দ্রাব্যতা হচ্ছে 40। তাহলে লিখে ফেলো যে তোমার এখানে কি দেওয়া আছে, তাহলে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লবণের দ্রাব্যতা তোমার কাছে দেওয়া আছে 40। তো ভাই তুমি এটা দ্বারা কি বুঝো, এটা দ্বারা বুঝো দ্রাবকের ভর হচ্ছে ভাই তোমার, ভাই এখানে 100 গ্রাম, কারণ দ্রাব্যতা মানেই দ্রাবকের ভর 100 গ্রাম। আর তোমার হচ্ছে ভাই দেখো তো, দ্রবের ভর মানে আমরা জানি দ্রব হিসেবে আসলে কে থাকে এখানে, লবণের দ্রাব্যতা বলছে না, তাহলে লবণ থাকবে, তাহলে আলটিমেটলি তাহলে লবণের ভর, দ্রব হিসেবে এখানে লবণকে নিছো আর কি, লবণের ভর তাহলে তোমার কত হবে, 40 গ্রাম। তাহলে এখানে লবণের দ্রাব্যতা দেওয়া আছে 40, এটা মানে হচ্ছে দ্রাবকের ভর হচ্ছে 100 গ্রাম, আর তোমার লবণের ভর তাহলে কত হবে, লবণের ভর বা দ্রবের ভর হবে তোমার 40 গ্রাম। যেহেতু আমরা জানি এই দ্রবের ভরটাই হচ্ছে দ্রাব্যতা, তাহলে আমাকে বলো এই ক্ষেত্রে তাহলে দ্রবণের ভরটা কত হবে, দ্রবণের ভরটা হবে তোমার এখানে 140 গ্রাম। ওকে, আশা করি এতটুকুতে কারো কোনো প্রবলেম নেই। এখন তুমি দেখো এখানে তোমার কি বের করতে বলছে,
বলছে যে এ তাপমাত্রায় মানে 35°C তাপমাত্রায় 700 গ্রাম সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম লবণ প্রয়োজন হবে? তুমি দেখতেছো 140 গ্রাম দ্রবণ প্রস্তুত করতে লবণ লাগছে 40 গ্রাম, তাহলে 700 গ্রাম করতে কতটুকু লাগবে লবণ সেটাই তোমার বের করতে বলছে। দুনিয়ার ইজি ম্যাথ। তাহলে দেখো এগুলো এখন সব সোজা ম্যাথ, কঠিন ম্যাথ আমরা করে আসছি, যেটা কঠিন ওটা আসলে কঠিন না, একটু বুঝলেই তোমার সোজা। তাহলে দেখো আমরা এখানে বলবো কি যে 140 গ্রাম সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে লবণ প্রয়োজন ইকুয়ালস টু তোমার এখানে হচ্ছে 40 গ্রাম, রাইট? দেখো এই 140 গ্রাম দ্রবণ প্রস্তুত করতে লবণ রাখবা কতটুকু ভাই? 40 গ্রাম। তাহলে সুতরাং 1 গ্রাম, এটা 1 গ্রামটা আসলে না করলে হয়, আমি একটু দেখা দিচ্ছি যে 1 গ্রাম ডাইরেক্ট তুমি এটাও করে ফেলতে পারো। আসলে 1 গ্রাম তৈরি করতে তোমার লাগবে 40 ডিভাইডেড বাই 140 গ্রাম। তাহলে সুতরাং তোমার দ্রবণ প্রস্তুত করতে হবে কত গ্রামের? 700 গ্রামের। তাহলে সুতরাং 700 গ্রাম সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে লবণ প্রয়োজন ইকুয়ালস টু 40 ইন্টু 700, 700 ডিভাইডেড বাই 140, রাইট? ডিভাইডেড বাই 140 এত গ্রাম। তাহলে তুমি ক্যালকুলেট করে আসো, আমরা কত আসে দেখি আমরা এখানে, যে আমার আসবে 40 ইন্টু 700 ডিভাইডেড বাই 140। তাহলে এখানে আসবে হচ্ছে আমার ভাই 200 গ্রাম, 200 গ্রাম আসতেছে। 40 ইন্টু 700 ডিভাইড বাই 1, হ্যাঁ ঠিক আছে। তাহলে একটু চেক করে দেখিও ভাই। তাহলে তোমার এখানে লবণ প্রয়োজন কতটুকু? 200 গ্রাম লবণ প্রয়োজন, এটাই হচ্ছে তোমার আনসার। আশা করি ম্যাটটা সব এখানে বুঝতে পারছো ভাই। তাহলে চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে দেখো আমাকে বলছে কি যে আমাকে বলতেছে যে 30°C তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের 13.12 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করে সম্পূর্ণরূপে শুষ্ক করলে 3.175 গ্রাম অবশেষ থাকে। ওই তাপমাত্রায় উক্ত লবণের দ্রাব্যতা নির্ণয় করে। এটা আমরা গত লেকচারে করছি এই টাইপের একটা ম্যাথ। চলো তো আমি করে দিই। বলছে কি দেখো আমার এখানে, আমি যদি একটা ফিগার এঁকে বুঝাই তোমার এখানে, দেখো ধরো তোমার এটা একটা পাত্র, সাপোজ ধরো এটা তোমার একটা পাত্র। কি বলা আছে দেখো এখানে, বলছে 30°C তাপমাত্রায়, তাহলে তোমার টেম্পারেচার দেওয়া কতটুকু? 30°C তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের 13.12 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করে। তাহলে তোমার এখানে একটা সোডিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ আছে, তাহলে তোমার কাছে এখানে সোডিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ আছে। তাহলে ওই সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের ভর কতটুকু? 13.12 গ্রাম সম্পৃক্ত দ্রবণ। তাহলে এখানে তোমার দ্রবণের ভর দেওয়া আছে, মানে এটা সম্পৃক্ত দ্রবণ আর কি। আমরা তো গতকালকে আলোচনা করে আসছি যে দ্রাব্য তলে সম্পৃক্ত দ্রবণে কেবল বের করা যায়। তাহলে এখানে আমার দ্রবণের ভর দেওয়া আছে কতটুকু দেখো ভাই? 13.12 গ্রাম দেওয়া। বলছে বাষ্পীভূত করে সম্পূর্ণরূপে শুষ্ক করলে 3.175 গ্রাম অবশেষ থাকে। তাহলে আমরা জানি যে বাষ্পীভূত করা হলে দ্রাবকগুলো উড়ে যায় এবং দ্রব তোমার কি থাকে ভাই? অবশেষ থাকে। তাহলে এই যে দ্রব অবশেষ মানে দ্রবের ভর তাহলে দেওয়া আছে কত আলটিমেটলি তোমার এখানে? তাহলে আলটিমেটলি দেওয়া আছে দ্রবের ভর তোমার এখানে দেওয়া আছে হচ্ছে 3.175 গ্রাম। ওকে, আচ্ছা। বলছে যে ওই তাপমাত্রায় উক্ত লবণটির দ্রাব্যতা নির্ণয় করো। তাহলে দ্রাব্যতা বের করার জন্য তোমার কিন্তু দ্রাবকের ভর লাগবে। তাহলে তোমার এখানে দ্রাবকের ভর কত হবে ভাই? দ্রবণের ভর মাইনাস দ্রবের ভর। আমি আর হিসাব দেখাচ্ছি না। দ্রাবকের ভর কত হবে? এই দ্রবণের ভর থেকে দ্রবের ভরটাকে বাদ দিয়ে দাও। তাহলে দ্রবণের ভর এখানে হচ্ছে 13.12 আর দ্রবের ভর হচ্ছে ভাই তোমার এখানে 3.175। তাহলে দেখো কত আসবে এখানে? 13.12 মাইনাস 3.175, 13.12 3.1275। তাহলে তোমার এখানে আসবে 9.945 গ্রাম। একটু চেক করে দেখিও, 9.945 গ্রাম আসছে এখানে আমার। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি যে এতটুকু দ্রাবকে দ্রব থাকে এত। তাহলে আমরা এখানে বলতে পারি যে 9.945 গ্রাম দ্রাবকে দ্রব আছে 3.175 গ্রাম। তাহলে আমাকে বলো সুতরাং 1 গ্রাম দ্রাবকে দ্রব আছে কত? 3.175 ডিভাইডেড বাই 9.945 গ্রাম। তাহলে সুতরাং তোমার এখানে কতটুকু আছে দেখো তো। এই দ্রাব্যতা আমরা হিসাব করি কিভাবে? 100 গ্রাম দ্রাবকে কতটুকু দ্রব আছে? 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে, তাহলে 3.175 ইন্টু 100 ডিভাইডেড বাই 9.945 গ্রাম। তাহলে দেখো এখানে কত আসবে তোমার? এখানে আসবে তোমার হচ্ছে 3.175 ইন্টু 100 ডিভাইডেড বাই 9.945। তাহলে তোমার এখানে ভ্যালু আসছে 31.926,
31.926 গ্রাম। চেক করে দেখিও ভাই, তাহলে এত গ্রাম দ্রব তোমার এখানে আসছে। তার মানে আলটিমেটলি দ্রবের ভরটাকে আমরা কি বলি? দ্রাব্যতা বলি। তাহলে তোমার এখানে দ্রাব্যতা ইকুয়ালস টু 31.926, এটাই হচ্ছে তোমার ভাই দ্রাব্যতা। তো আশা করি ভাই দ্রাব্যতার এই ম্যাথটা বুঝতে পারছো ভাই, খুবই ইজি একটা ম্যাথ ছিল। চলো আমরা তাহলে নেক্সটে যাই। আমাদের এখানে দেখো নেক্সটে কি দেওয়া আছে। নেক্সটে বলছে আমাকে যে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে কোনো লবণের দ্রাব্যতা 25। তাহলে তোমার এখানে কি বলে দিছে? তোমাকে বলে দিছে হচ্ছে ভাই 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে কোনো লবণের দ্রাব্যতা দেওয়া আছে কতটুকু? লবণের দ্রাব্যতা দেওয়া আছে তোমার কাছে হচ্ছে 25। এটা মানে তুমি কি বুঝো? এটা মানে হচ্ছে ভাই দ্রাবকের ভর হচ্ছে 100 গ্রাম। দ্রাব্যতা মানেই দ্রাবকের ভর 100 গ্রাম। আর তোমার হচ্ছে ভাই লবণের ভর, যেটা দ্রব হিসেবে কাজ করতেছে, তাহলে লবণের ভর অথবা দ্রবের ভর যেটাই বলো, লবণের ভর তোমার এখানে হচ্ছে 25 গ্রাম। ওকে, তারপর বলছে কি দেখো, এ লবণের সম্পৃক্ত দ্রবণের 50 গ্রামের সাথে আরো 50 গ্রাম পানি মিশিয়ে দ্রবণকে লঘু করা হলো। দ্রবণের লবণের শতকরা পরিমাণ কত? দেখো তোমার কোয়েশ্চন এখানে বলছে কি, তোমার কোয়েশ্চনে বলছে যে এ লবণের সম্পৃক্ত দ্রবণের 50 গ্রামের সাথে আরো 50 গ্রাম পানি মিশিয়ে দ্রবণকে লঘু করা হলো। আচ্ছা, এটা করার আগে আমরা এখান থেকে চলে একটু আসি। 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা তাহলে লবণের দ্রাব্যতা পাইছি 25, দ্রাবকের ভর হচ্ছে 100 গ্রাম, লবণের ভর হচ্ছে 25 গ্রাম। তাহলে আমাকে বলতো এই অবস্থায় দ্রবণের ভর কত হবে? ওইটা তো আমরা আসতেছি। এই অবস্থায় তাহলে তোমার দ্রবণের ভর কত হবে? দেখো তো 125 গ্রাম, রাইট? তাহলে দেখো এই অবস্থায় কিন্তু দ্রবণের ভর হবে 125 গ্রাম। এখন তোমার কোয়েশ্চনে বলছে কি দেখো, যে এ লবণের সম্পৃক্ত দ্রবণের 50 গ্রামের সাথে, তাহলে ফার্স্টে এই দ্রবণ থেকে তুমি কতটুকু নিবা? 50 গ্রাম কি নিবা? ওই 50 গ্রামের সাথে তুমি 50 গ্রাম আর কি করবা? পানি মিশাবা। পানি মিশানোর ফলে দ্রবণটা কি হয়ে যাবে? লঘু হয়ে যাবে। দেন তোমার বের করতে বলছো ওই দ্রবণের লবণের শতকরা পরিমাণ কত। চলো আমরা বের করে আসো। তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করছি এখানে, এ লবণের সম্পৃক্ত দ্রবণের 50 গ্রামের সাথে, তাহলে চলো আমরা একটা ক্যালকুলেট করি একটা জিনিস। সেটা হচ্ছে যে ভাই 125 গ্রামে লবণ আছে কতটুকু? 25 গ্রাম। তাহলে তোমার 50 গ্রাম দ্রবণে লবণ থাকবে কতটুকু? আমরা চলো এটা বের করার চেষ্টা করি। তাহলে এখানে আমরা লিখবো কিরকম দেখো, আমরা লিখবো 125 গ্রাম সম্পৃক্ত দ্রবণে লবণ আছে 25 গ্রাম। তাহলে তুমি কতটুকু দ্রবণ নিচ্ছ? সম্পৃক্ত দ্রবণে 50 গ্রামকে নিচ্ছ, তাহলে 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণে লবণ আছে কতটুকু ভাই? আমি ডাইরেক্ট করে দিচ্ছি 25/125 ইন্টু তোমার এখানে 50 হবে এত গ্রাম। তাহলে এখানে দেখো কত আসবে রেজাল্ট, আমরা যদি ক্যালকুলেট করি তাহলে 25 ইন্টু 50/125 তোমার এখানে আসবে 10 গ্রাম। তাহলে আমরা কি পাইলাম দেখো তো এখানে, যে তাহলে আমার ওই 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণে এখন কতটুকু লবণ আছে? 10 গ্রাম আছে। তার মানে তুমি কি করছো এখানে, তাহলে একটা পাত্র নিছো, পাত্র নেওয়ার পরে তুমি এখানে তাহলে কি করছো? 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণ নিছো। তাহলে তুমি এখানে কি করছো? ফার্স্ট অফ অল 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তুমি নিছো। তাহলে ওই দ্রবণে তোমার দ্রব আছে কতটুকু বা লবণ আছে কতটুকু তুমি দেখছো? এখন 10 গ্রাম আছে। তাহলে এখানে তোমার লবণ আছে, লবণের ভর কতটুকু দেখছো ভাই? 10 গ্রাম। দেন তুমি কি করছো দেখো, এখানে বলছে পরে তুমি 50 গ্রাম পানি মিশাইছো, পানি মিশাই দ্রবণকে লঘু করছো। তার মানে এখানে তুমি কি করছো? এটার মধ্যে তুমি 50 গ্রাম পানি মিশাইছো। তাহলে এবার তুমি আমাকে বলো একটু করে, 50 গ্রাম তখন তুমি পানি মিশাবা, তাহলে তোমার টোটাল এখন দ্রবণের ভর কত হয়ে যাবে? খেয়াল করে দেখো, তুমি কিন্তু 50 গ্রাম পানি মিশাচ্ছ, লবণ কিন্তু মিশাচ্ছ না, তাই না? তুমি কি করতেছো? 50 গ্রাম পানি মিশাচ্ছ, লবণ কিন্তু মিশাচ্ছ না। তাহলে পানি মিশালে কিন্তু লবণের ভর আগে যা ছিল তাই থাকবে, কিন্তু 10 গ্রামই থাকবে, কারণ তুমি তো লবণ মিশাও নাই, তুমি জাস্ট পানি মিশাইছো। পানি মিশালে কি হবে দেখো তো, এখন দ্রবণটা আগে 50 গ্রামের ছিল, এখন দ্রবণের ভর কত হয়ে যাবে? 100 গ্রাম হয়ে যাবে। বুঝতেছো জিনিসটা? তাহলে এখন দেখো, এখন তোমার বর্তমানে দ্রবণের ভর কত হবে দেখো, বর্তমানে দ্রবণের ভর কত আসবে দেখো। তোমার আগে দ্রবণের ভর ছিল তোমার 50 ওই পাত্রটাতে, তুমি আরো 50 গ্রামের পানি মিশাইছো, তাহলে দ্রবণের এখন টোটাল ভর আসবে তোমার 100 গ্রাম, রাইট? তাহলে লবণ কিন্তু বাড়বে না, লবণ বাড়বেও না, লবণ কমবেও না, কারণ লবণ কিন্তু তুমি অ্যাড করো নাই এখানে, আবার লবণ তুমি কিন্তু পাত্র থেকে বাইরেও করো নাই। তাহলে লবণের ভর আছে কতটুকু এখন? লবণের ভর আছে কতটুকু? লবণের ভর আছে তোমার এখানে এখন 10 গ্রাম। তো তোমার কি বের করতে বলছে? লবণের পরিমাণটাকে শতকরা এককে প্রকাশ করো। তো 100 গ্রাম দ্রবণে তাইলে এখন বর্তমানে লবণ আছে কতটুকু? 10 গ্রাম। তো এটাকে আমরা কিভাবে লিখি?
দেখো আমরা লিখতে পারি এখানে যে 100 গ্রাম দ্রবণে আমাদের তাহলে ভাই লবণ আছে কতটুকু বলো তো? লবণ আছে হচ্ছে ভাই 10 গ্রাম। তো এই জিনিসটাকে লেখা হয় 10% W/W। তো এটার মানে কি? এই 10% W/W মানে হচ্ছে যে ভাই 100 গ্রাম দ্রবণে লবণ আছে 10 গ্রাম। ওকে, সো এটাই হচ্ছে আমার আনসার। তাহলে চলো, যারা এই জিনিসটা জানো না W/W এর মিনিংগুলো, আমি চলো তোমাকে একটু করে লিখে দিই। এখানে তিনটে এরকম আছে। একটা হচ্ছে ভাই 10%, সাপোজ আমি তোমাকে একটু করে এক্সাম্পল দিয়ে বুঝাই। 10% W/V, ধরো সোডিয়াম ক্লোরাইড দ্রবণ, এটা বলতে কি বোঝায় আমি তার এটার মিনিং লিখে দিব। তারপর লিখে দিব তোমাকে 10% V/V, সোডিয়াম ক্লোরাইড দ্রবণ বলতে কি বোঝায় এটাও লিখে দিব আমি মিনিং। আরেকটা মিনিং আমি লিখে দিব তোমাকে 10% W/W, সোডিয়াম ক্লোরাইড দ্রবণ বলতে কি বোঝায় এটাও আমি লিখে দিব। শতকরার তিনটা প্রকাশের পদ্ধতি আছে, তিনটা হচ্ছে এটা। তাহলে আমি তোমাকে লিখে দিয়ে আসো এই তিনটা মিনিং আসলে কি। ওকে, দেখো মনে রাখবা ডাব্লিউ মানে হচ্ছে ভাই ভরকে বোঝাচ্ছে, ডাব্লিউ দ্বারা ভরকে বোঝাচ্ছে, ভি দ্বারা আয়তন বোঝাচ্ছে। মনে রাখবা ভি দ্বারা আয়তন, ভি দ্বারা আয়তন, ডাব্লিউ দ্বারা ভর, ডাব্লিউ দ্বারা ভর। 10% W/V সোডিয়াম ক্লোরাইড দ্রবণ বলতে বোঝায় 100 ml সোডিয়াম ক্লোরাইড দ্রবণে সোডিয়াম ক্লোরাইড আছে 10 গ্রাম। তাহলে ভাই W/V, তাহলে ডাব্লিউ দেখো ভর আছে 10 গ্রাম, আর ভি মানে আয়তন 100 ml দ্রবণে। তাহলে V/V মানে কি বোঝাবে? 100 ml সোডিয়াম ক্লোরাইড দ্রবণে সোডিয়াম ক্লোরাইড আছে V/V না, তাহলে আমরা লিখবো এখানে 10 ml। তাহলে 10% W/W বলতে কি বোঝাবে? 100 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবণে, কারণ দোনোটা ভর হবে। এবার সোডিয়াম ক্লোরাইড আছে 10 গ্রাম। তাহলে দেখো এই সিচুয়েশনটা আমাদের এখানে হয়েছিল যে তাহলে এই 100 গ্রাম দ্রবণে লবণ আছে 10 গ্রাম, তাহলে এটাকে আমরা লিখতে পারি 10% W/W। সো এটাই হচ্ছে আমার শতকরা পরিমাণ। আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তো এই চলো, এখানে আরেকটা জিনিস আছে, আমি আসলে তোমাকে একটু করে দেখাই দিই আজকে লেকচার শেষ করার আগে। আচ্ছা, এটা আমরা নেক্সট দিন দেখাই দিব, আসলে সময়ের একটু অভাব আছে। তো তাহলে আজকে এতটুকুই থাক। তো কারো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা সবাই লাইক করতে পারো ভাই, তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, এবং অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। অলরেডি ভাই আমাদের এই চ্যানেলের নামে একটা ফেসবুকে গ্রুপ আছে, তুমি চাইলে সেখানে অ্যাড হয়ে বিভিন্ন ডাউট জিজ্ঞেস করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম।